হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ইতিহাসের ক্লাস আছে। আর তোমাদের 4 নম্বর অধ্যায়টা পড়া হচ্ছিল। এই 4 নম্বর অধ্যায় থেকে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। সঙ্গে আজ থেকে তোমাদের এই 4 নম্বর অধ্যায়ের টেক্সট বইটাও কিছুটা পড়া শুরু করব আমি। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করো এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। চলো আজকে প্রথমে আমরা প্রশ্নর অ্যান্সারটা পড়ে নিই। প্রশ্নর অ্যান্সারটা দেখো, বলছে প্রশ্নটা দেখো, সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আগে আমরা রামমোহন রায়ের ভূমিকা পড়েছি, আজকে আমরা পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আশা রাখা যায় যে এই দুটো প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, হয় রামমোহন নইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, প্রথমে লিখবে তোমরা কি ভূমিকা। দেখো, ঊনবিংশ শতকে ভারতে যে কয়েকজন ধর্মনিরপেক্ষ সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটেছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রচলিত ধর্মীয় বিষয়ের তুলনায় মানব জীবন ছিল তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধর্মকে তিনি অত গুরুত্ব দেননি, তিনি মানুষকে গুরুত্ব দিয়েছেন, মানব জীবনকে গুরুত্ব দিয়েছেন এবং মানব মুক্তির জন্য তিনি মৃত্যুর আগে পর্যন্ত সংগ্রাম করে গেছেন। এবারে দেখো আমাদের সমাজ সংস্কারক রূপে ভূমিকা। বাংলার সমাজে বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে লড়াই করে সমাজ সংস্কারের কাজে অগ্রসর হয়েছিলেন। প্রথম পয়েন্ট কি আছে দেখো, ক খ করে তোমরা পয়েন্ট করবে যেভাবে আমি করেছি। প্রথম পয়েন্ট দেখো, কৌলিন্য প্রথার বিরোধিতা। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন কৌলিন্য প্রথার ফলে তৎকালীন হিন্দু সমাজে কুল রক্ষার উদ্দেশ্যে বহু পিতামাতা তার নাবালিকা কন্যাকে খুব বয়স্ক, এমনকি মৃত্যুর পথযাত্রী অর্থাৎ কয়েকদিন পরে মারা যাবে সেই রকম বৃদ্ধার সঙ্গে বিবাহ দিয়ে বংশমর্যাদা রক্ষা করতেন। তৎকালীন সমাজের প্রচলিত কৌলিন্য প্রথার সুযোগ নিয়ে কুলীন ব্রাহ্মণরা নারীদের সর্বনাশ করত। এর বিরুদ্ধে বিদ্যাসাগর মহাশয় হুগলি জেলায় 133 জন ব্রাহ্মণের বৈবাহিক সম্পর্কের তালিকা তৈরি করে সর্বসমক্ষে প্রকাশ করেন। তারপরে আছে দেখো, বহু বিবাহের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ। বহু বিবাহ প্রতিরোধ করার উদ্দেশ্যে, দেখো এটা বলছে বহু বিবাহ প্রতিরোধ করার উদ্দেশ্যে বিদ্যাসাগর বর্ধমানের রাজা তেজচন্দ্রের ঐকান্তিক সহযোগিতায় 50,000 ব্যক্তির স্বাক্ষর সংবলিত একটি প্রতিবেদনমূলক পত্র ইংরেজ সরকারের নিকট পেশ করেন। পাশাপাশি তার লেখা দুটি পুস্তিকাও ছিল বহু বিবাহের বিরুদ্ধে শানিত অস্ত্রস্বরূপ। শানিত অস্ত্র মানে ধারালো অস্ত্রের মতো। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট কি আছে দেখো, বাল্যবিবাহ রোধ করার পক্ষে মত পোষণ। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে ভালো করে শোনো, বাল্যবিবাহ রোধ মানে কি, আটকানোর পক্ষে বা বন্ধ করার পক্ষে মতামত দিয়েছিল। সর্বশুভকরী, কি বললাম, সর্বশুভকরী একটা পত্রিকার নাম। সর্বশুভকরী পত্রিকায় প্রকাশিত বাল্যবিবাহের দোষ প্রবন্ধে স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিদ্যাসাগর লেখেন, বাল্যবিবাহ স্বাস্থ্যসম্মত হলেও তা যুক্তিসম্মত নয়। বিদ্যাসাগরের বাল্যবিবাহ বিরোধী প্রতিবাদের পরিণামস্বরূপ ব্রিটিশ সরকার বাধ্য হয়ে মেয়েদের বিবাহের বয়স সর্বনিম্ন 10 বছর আইনানুগভাবে ধার্য করে। পরের পয়েন্ট কি আছে দেখো, বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ ও আইন পাস। বিদ্যাসাগর সেই সময়কার নারীদের অকাল বিধবার দুর্দশা দেখে বিচলিত হন এবং বিধবাদের পক্ষে পরাশত সংহিতা, বেদ তোমরা পড়েছ, উপনিষদ তোমরা পড়েছ,
পড়েছো বলতে এগুলো সম্বন্ধে তোমরা আগে ছোটবেলায় কিছু ধারণা পেয়েছো। সেই সংহিতা, অনেকগুলো আমাদের সংহিতা আছে, সেই পরাশত সংহিতা থেকে শ্লোক উদ্ধৃত করেন। বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত কিনা এ বিষয়ে তিনি দুটি পুস্তিকা রচনা করেন। ওই বছরই ভারতীয় আইনসভার সদস্যদের কাছে 1000 ব্যক্তির স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র পাঠানো হয়। এই আবেদনপত্রের স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাধাকান্ত দেব এর তীব্র বিরোধিতা করলেও অবশেষে 1856 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। এখানে দেখো তারপরে কি বলা হচ্ছে, পাত্র কে ছিল দেখো, পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী সচন্দ বিদ্যারত্ন এবং পাত্রী ছিল কালীমতী দেবী। এবারে তোমরা দেখো মূল্যায়নটা একটু দেখে নাও, মূল্যায়নটায় কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন প্রসঙ্গে বিদ্যাসাগর নিজে লেখেন, বিধবা বিবাহ প্রবর্তন আমাদের জীবনের সর্বপ্রধান সৎকর্ম। আমাদের জীবনের কি সর্বপ্রধান সৎকর্ম। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী তার মধ্যে ভারতের সনাতন ও শাশ্বত আদর্শের সঙ্গে আধুনিকতার এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করেছেন। এই ছিল প্রশ্নের অ্যান্সারটা আলোচনা। এবারে তোমাদের টেক্সট বইটা কিছুটা আলোচনা করব। তোমরা দেখো অধ্যায়টার নাম আছে আমাদের কি দেখো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। ঠিক আছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। আমরা এখান থেকে পড়াটা স্টার্ট করব। ভালো করে তোমরা শুনবে এবং দেখবে, যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এই পাঠগুলো তোমরা অবশ্যই দাগ দিয়ে নেবে বইয়ে, আর সেই পাঠগুলো একটু ভালো করে তৈরি করবে, কারণ আমাদের ছোট প্রশ্ন সবকটা অ্যান্সার করতে গেলে টেক্সট বইটা পড়া খুবই জরুরি। কারণ টেক্সট বই না পড়লে ছোট প্রশ্ন 40টা অ্যান্সার করা সত্যিই মুশকিল আছে। কোনো রকম পাতলা সহায়িকা বই বা সাজেশান বই বা কোনো নোট পড়ে আশা রাখি আমি 40টা ছোট প্রশ্নর অ্যান্সার কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে তোমাদের টেক্সট বইটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, বড় প্রশ্ন তোমাদের যেগুলো করাচ্ছি আমি, সেখান থেকে তোমরা 100% কমন পাবে, অর্থাৎ 40 নম্বর অ্যান্সার তোমরা বড় প্রশ্ন যদি মুখস্থ করে যাও যেগুলো করাচ্ছি তোমরা করতে পারবে। কিন্তু ছোট প্রশ্নর ক্ষেত্রে 5টা 6টা ছোট প্রশ্ন অবশ্যই তোমরা নতুন পাবে, যেভাবেই তোমরা পড়ো। টেক্সট বই যদি না পড়ো 5টা 6টা ছোট প্রশ্ন অবশ্যই তোমরা আনকমন পাবে, নতুন। ঠিক আছে, তার জন্য টেক্সট বইটা তোমাদের অতি অবশ্যই পড়তে হবে। একবার বা দুবার করে অবশ্যই তোমরা একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে, আর একবার ভালো করে দেখে নেবে। দেখো ব্রিটিশ শাসনকালে ভারতে এখানে হেডিংটা দেখো প্রথমে কি আছে, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এবং সংস্কার আন্দোলন। ব্রিটিশ শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। পরবর্তীকালে তাদের মাধ্যমেই ভারতে সামাজিক ধর্মীয় ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া শুরু হয়। বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, অন্যান্যরা, বাংলার বাইরে হচ্ছে নারায়ণ গুরু, এরা স্যার সৈয়দ আহমেদ সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবারে দেখো এখানে কি বলা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ভারতে ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক উত্থান ও প্রভাব লক্ষ্য করা যায়। এক হচ্ছে উদ্ভবের ভিত্তিতে শ্রেণীবিভাগ। দেখো উপনিবেশিক শাসনাধীন ভারতে বিভিন্ন ধারা থেকে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। বিবি মিশ্র উদ্ভবের ভিত্তিতে ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে দেখো ভূমিজ মধ্যবিত্ত, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে শিল্প মধ্যবিত্ত, দেখো শিল্পজ মধ্যবিত্ত, আর একটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত, অর্থাৎ একজনদের জমি জমা বেশি ছিল, একজনরা শিল্পপতি ছিল, আরেকজনরা কি ছিল, শিক্ষিত ছিল, এই 3 ধরনের। তারপরে কি বলা হচ্ছে দেখো, মধ্যবিত্তদের অগ্রদূত।
এখানে কি বলা হচ্ছে দেখো, মধ্যবিত্তদের অগ্রদূত। ভারতে মধ্যবিত্ত শ্রেণীর অগ্রভাগে ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণী। এরাই এরাই ব্রিটিশ ভারতে চিন্তা, চেতনা, সাংস্কৃতিক অগ্রগতি, জাতীয়তাবাদী আন্দোলন প্রভৃতির অগ্রদূত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়। এটা একদম খুব গুরুত্বপূর্ণ লাইন, যে কোথায় প্রথম বাংলা মানে বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায়। এই পত্রিকায় বাংলার মধ্যবিত্তদের উত্থানের 4টি কারণ উল্লেখ করা হয়েছিল। এক হচ্ছে ভূমির মালিকদের ক্ষেত্রে জমির মূল্যবৃদ্ধি, এটা একটা কারণ। 2 হচ্ছে অবাধ বাণিজ্যের প্রসার। 3 হচ্ছে এদেশে ইউরোপীয়দের আগমন। 4 হচ্ছে মুদ্রা নির্ভর অর্থনীতির প্রসারের ফলে বাংলার ধনসম্পদ বৃদ্ধি। এবার বলছে দেখো বাংলার বিভিন্ন মধ্যবিত্ত। বিনয় ঘোষ বাংলার মধ্যবিত্ত বলতে যাদের উল্লেখ করেছেন তারা হলেন ইংরেজদের অধীনে চাকরি গ্রহণকারী দেওয়ান, তারপরে মুন্সি, খাজাঞ্চি, সরকার প্রমুখ এরা। এবারে বাংলার শেঠ, বাসক, মল্লিক, দত্ত এরা হচ্ছে বণিক সম্প্রদায়। এখানে তোমাদের যেগুলো দাগিয়ে দিয়েছি ওগুলো একটু দেখবে। তারপরে দেখো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের সময়কাল। মোগল আমলে মধ্যবিত্ত, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে মধ্যবিত্তটা কেবল ইংরেজদের সময় নয়, সেই মোগলদের আমলেও মধ্যবিত্ত ছিল। তখন কি দেখো, বলছে ইকতিদার আলম খাঁ তার দ্য মিডল ক্লাসের ইন দ্য দেখো দ্য মিডল ক্লাসেস ইন দ্য মোঘল এম্পায়ারাম, এটা বইটার লেখক দেখো আলম খান, ঠিক আছে। আলম খান প্রবন্ধে লিখেছেন, এই একটা প্রবন্ধ লিখেছেন যে মোঘল আমলে সরকারি কর্মচারী, উকিল, শিক্ষক, হাকিম, বৈদ্য এদের নিয়েই মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠত। এদের নিয়ে কি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। তারপরে দেখো এখানে কি লেখা আছে, অধ্যাপক নরেন্দ্র কৃষ্ণ সিং মনে করেন ব্রিটিশ শাসনের পূর্বে নবাবী আমলে বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল। তার মতে মোগল আমলে কায়স্থ বংশীয় জমিদাররাই ছিল নবাবী আমলে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উৎস। বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা, শাসন পরিচালনা, পুলিশ বিভাগ, বিচার ব্যবস্থা প্রভৃতি প্রসঙ্গে বহু লোক যুক্ত ছিল। এখানে তোমাদের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপটটা দেখতে হবে। বলছে যাই হোক, এদেশে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন উপায়ে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এবারে তোমরা উপায়গুলো দেখো। 1 নম্বর উপায় হচ্ছে করণিক। এখানে কি বলা হচ্ছে দেখো, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরবর্তী 100 বছর, এটা তোমাদের তাহলে খেয়াল রাখতে হচ্ছে কি, পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে, 1757 সালে। পরবর্তী 100 বছর ইংরেজরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই বিস্তীর্ণ অঞ্চলের জন্য ব্রিটিশ সরকার বিরাট প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। প্রশাসনের উচ্চ পদগুলিতে ইংরেজরা নিযুক্ত হলেও নিম্ন স্তরের পদগুলিতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এইসব ভারতীয় কর্মচারী মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে বুঝতেই পারছো, ভালো করে যদি টেক্সট বইটা পড়ো কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। 2 নম্বর কি বলা হচ্ছে, আইন পেশায় যুক্ত ভারতীয় শ্রেণী, এরাও মধ্যবিত্ত। কেন দেখো, ইংরেজরা ভারতে পাশ্চাত্যের ধাঁচে আইন ও বিচার ব্যবস্থা প্রবর্তন করে। ব্রিটিশ শাসনকালে ভারতে মামলা মোকদ্দমার সংখ্যা প্রচুর বৃদ্ধি পায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রচুর ভারতীয় অত্যন্ত লাভজনক আইন পেশায় নিযুক্ত হয়। এইভাবে আমলা, উকিল, মোক্তার, কেরানি এরা কি হচ্ছে বিভিন্ন পেশায় যুক্ত হয়, আর এরা মধ্যবিত্ত রূপে আত্মপ্রকাশ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে বাণিজ্যিক কাজে যুক্ত কর্মী। ইংরেজরা ভারতে এসেছিল প্রধানত বাণিজ্য করতে। ভারতের সুদূর গ্রামগঞ্জের সঙ্গে
বাণিজ্যিক পণ্যের আদান প্রদান অব্যাহত রাখা ও ব্যবসায়িক কাজকর্ম পরিচালনার জন্য তারা শিক্ষিত ভারতীয়দের বেনিয়ান, সরকার, মুহুরি, উকিল প্রভৃতি বাণিজ্য সহায়ক বিভিন্ন পদে নিযুক্ত করে বাণিজ্যের অগ্রগতিকে অব্যাহত রাখত। এইভাবে মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ হয়েছে বলেও জানা যায়। তারপরে আরও পয়েন্ট আছে, দেখো, সরকারি অফিসের কর্মী হিসাবে তাদের আত্মপ্রকাশ হয়েছিল, শিল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রেণী হিসাবে, তারপরে করভোগী ভূস্বামী শ্রেণী হিসাবে। দেখো, উপনিবেশিক আমলে যে সকল করভোগী ভূস্বামী বলছে জমিদার বা ভূস্বামী পাশ্চাত্য শিক্ষা গ্রহণেও এগিয়ে এসেছিল, তারা উপনিবেশিক ভারতে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এবারে মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য। এখানে একটা জিনিস এটা মনে রাখবে তোমরা যে 1883 থেকে 1884 খ্রিস্টাব্দে বাংলার হিন্দু কলেজের ছাত্রদের 84.7% এসেছিল ব্রাহ্মণ, কায়স্থ আর বৈশ্য, এই তিনটি ভদ্রলোক শ্রেণী থেকে। ঠিক আছে, যে মানে 100 জনের মধ্যে 80 জন বা ধরতে গেলে 84-85 জন তখন ছিল কি বড় লোক ঘরের ছেলে মেয়ে। ঠিক আছে, মধ্যবিত্ত মানে তাদের মানে অবস্থাটা মোটামুটি সচ্ছল। ঠিক আছে, এবারে কি বলা হচ্ছে দেখো এর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে, দেখো এখানে বেশি জানার দরকার নেই, তোমাদের একটু রিডিং পড়ে রাখবে। এই যে তথ্যগুলো, যে সালগুলো, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে তোমাদের বলতে পারে যে দুটো বৈশিষ্ট্য লেখো। একটা আমরা বৈশিষ্ট্য পড়লাম যে উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আর 2 নম্বর বৈশিষ্ট্য দেখো পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। এখানে কি বলা হচ্ছে দেখো, পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উপনিবেশিক আমলে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তাদের আগ্রহ। এখানে বলা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী আর্থিক সামর্থ্য সীমাহীন না হলেও মূলত পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে ভারতীয় সমাজে তারা প্রগতিশীল মানসিকতার পরিচয় দিতে পেরেছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে প্রথম দিকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত এই মধ্যবিত্ত শ্রেণী ভারতের পক্ষে ব্রিটিশ শাসনকে মঙ্গলজনক বলে মনে করত। তারপরে দেখো আর্থিক সঙ্গতি, এই পয়েন্টটা কি বলা হচ্ছে দেখো, মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। কেউ ছিলেন যথেষ্ট সংখ্যক ভূসম্পত্তির মালিক, বড় ব্যবসায়ী, পুঁজির লগ্নিকারী প্রমুখ। বণিকদের অধিকাংশ ছিল মাঝারি আর্থিক অবস্থা সম্পন্ন। পাশ্চাত্য শিক্ষা গ্রহণকারী দুর্বল আর্থিক অবস্থা সম্পন্ন নিম্ন মধ্যবিত্ত হিসাবে বিবেচিত হতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে যেটা বলা হচ্ছে তোমাদের, একটু জলটা খেয়ে নিই। তারপরে যেটা বলা হচ্ছে দেখো, এদের আরও একটা বৈশিষ্ট্য ছিল, সংখ্যায় এরা কম ছিল, অর্থাৎ সংখ্যায় স্বল্প ছিল। ঠিক আছে, আজকে আমরা এই মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য পর্যন্ত পড়লাম। পরের ক্লাসে আরও কিছুটা টেক্সট পড়ব।